আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 30 তারিখে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে। সো এই দ্বিতীয় টেস্ট যদি বাংলাদেশ জিততে পারে তাহলে প্রথম পাকিস্তানের মাটিতে 2-0 টেস্ট সিরিজ জয় হবে বাংলাদেশের, এবং সেই সাথে একটা বিশ্ব রেকর্ডও হয়ে যাবে বাংলাদেশের। কারণ বাংলাদেশ এখনো পর্যন্ত পাকিস্তানের সাথে এই প্রথম টেস্টের আগ পর্যন্ত পাকিস্তানের সাথে কোনো ম্যাচ আসলে টেস্ট ম্যাচ জিততে পারেনি। সো সেখানটায় পাকিস্তানের মাটিতে বাংলাদেশ জিততে পারেনি সেটা না, পাকিস্তানের সাথে টোটালি বাংলাদেশ এখনো পর্যন্ত টেস্ট ম্যাচ অন্তত পক্ষে জিততে পারেনি। সেটা হোক অ্যাওয়ে, সেটা হোক ঘরের মাঠে, কোনো টেস্ট বাংলাদেশ জিততে পারেনি পাকিস্তানের বিপক্ষে। সো এই প্রথম টেস্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেতা, এবং সেই সাথে আমরা আশা করতেছি দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিতে বাংলাদেশ একটা বিশ্ব রেকর্ড করবে। এবং আমি কেন বলছি বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিতবে, আমি কেন এত আত্মবিশ্বাসের সাথে বলতেছি, আমি জানি বাংলাদেশ যে কোনো মুহূর্তে হুড়মুড় করে তাদের ব্যাটিং লাইন ভেঙে যেতে পারে। আমরা দেখেছি বাংলাদেশ 565 করেছে প্রথম ম্যাচের প্রথম ইনিংসে, এবং সেকেন্ড টেস্টে হতে পারে 120 রান অল আউট। এটাই বাংলাদেশ। তবে হ্যাঁ, আমি কেন বলতেছি এত পজিটিভলি, আমি কেন এত কনফিডেন্টলি বলতেছি, কারণ রাওয়ালপিন্ডির যে উইকেট, সেই উইকেট পাকিস্তান পড়তে ভুল করে। আমরা প্রথম টেস্ট ম্যাচেও দেখেছি পাকিস্তান উইকেট পড়তে পারেনি, উইকেট বুঝতে পারেনি। উইকেটের চরিত্র ছিল একরকম, তাদের চিন্তা ভাবনা ছিল আরেক রকম। উইকেটের চরিত্র ছিল স্পিনিং উইকেট এবং ফ্ল্যাট উইকেট ব্যাটসম্যানদের জন্য, আর তারা 4-4টা পেস বোলার প্রথম টেস্টে নামিয়ে দিয়েছে, কোনো স্পিনার রাখেনি স্কোয়াডে, সেজন্য তারা ম্যাচটা হেরেছে। যদিও তারা ওভার কনফিডেন্স ছিল, যখন 450 রানের উপরে প্রায় 448 রানে যখন তারা ডিক্লেয়ার করে, তখন তারা ভেবেছিল বাংলাদেশ হয়তো এত রান করতে পারবে না 2 ইনিংস মিলিয়েও। সো ওই অতি আত্মবিশ্বাসী তাদেরকে আসলে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। আশা করছি বাংলাদেশের বিষয়টা এরকম নাও হতে পারে, এরকম হবে না আশা করছি। বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ভালো খেলে দাপটের সাথে জিতে পাকিস্তানের মাটিতে 2-0 সিরিজ জিতবে আশা করতেছি। এখন সাকিবকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, দ্বিতীয় টেস্টে সাকিব থাকবে কিনা, এবং প্রথম টেস্টে আমরা জানি মাহমুদুল হাসান জয় ছিল না ইনজুরির কারণে। মাহমুদুল হাসান জয়, আমরা যদি লাস্ট 2 বছর দেখি, মাহমুদুল হাসান জয় প্রত্যেকটা টেস্ট ম্যাচে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান। তিনি শুরু থেকে খেলতেছে, এখনো পর্যন্ত 2 বছর হয়ে গেছে, তার 2 বছরের বেশি হয়তো চলতেছে। সো এই 2 বছরের মধ্যে মাহমুদুল হাসান জয় প্রথমবার বাদ পড়লেন, এবং সেটাও আসলে পারফরমেন্সের কারণে না, সেটা বাদ পড়লেন তিনি তার ইনজুরির কারণে। আর সাদমান ইসলাম অনেকদিন পর ন্যাশনাল টিমে সুযোগ পেল, আর সেই সাদমান ইসলাম সুযোগটা পেল কার পরিবর্তে? মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে। এখানটায় সাদমান ইসলামের সুযোগ পাওয়াটা ছিল খুবই কষ্টসাধ্য, কারণ মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান খুবই ভালো খেলতেছিল ধারাবাহিকভাবে। সো এই মাহমুদুল হাসান জয়ের যদি ইনজুরিটা না হতো, হয়তো সাদমান সুযোগটা পেত না। সো যাই হোক, সাদমান সুযোগটা পেয়েছে, এবং সেই সুযোগটা সে আসলে কাজে লাগিয়েছে। সো এমনটাই আশা করতেছি বাংলাদেশের যে বা যাহারাই সুযোগ পাবে, যাদের পরিবর্তে, তারা যেন তাদের বেস্টটা খেলতে পারে, এবং সেই সুযোগটা যেন তারা কাজে লাগাতে পারে। আচ্ছা, এবার আসি পাকিস্তান প্রসঙ্গে। শহীদ আফ্রিদি, উমর গুল এবং রমিজ রাজা, আজহার মাহমুদ, তারা অনেকেই উইকেটের চরিত্র বুঝতে না পেরে তারা বাংলাদেশকে কৃতিত্ব দেয়নি। ঠিক আছে, উইকেটের চরিত্র তারা বুঝতে পারেনি, এবং তারা বলতেছে বাংলাদেশ আসলে ভালো খেলে ম্যাচটা জিতেনি, কিন্তু পাকিস্তান খারাপ খেলাতে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। শহীদ আফ্রিদি সরাসরি এই ধরনের কথা বলেনি। শহীদ আফ্রিদি বলেছে আসলে তাদের ব্যাটসম্যানদের বিপক্ষে কথা বলেছে, এবং পাকিস্তান দলের মধ্যে যে কোনো আসলে সমন্বয়ের অভাব আছে। পাকিস্তান দলের বর্তমান যে ক্যাপ্টেন আছে শান মাসুদ, তিনি আসলে পুরো টিমটাকে আসলে একত্রিত করতে পারতেছেন। আমরা
প্রথম টেস্টেও দেখেছি শাহিন শাহ আফ্রিদি খুবই বাজে বিহেভ করেছে, তার সাথে তার কথা শুনেনি। সো ক্যাপ্টেন পাকিস্তানের আসলে দলটাকে গুছিয়ে পুরো একত্রিত করতে পারতেছে না। এখানটায় পাকিস্তানের ক্যাপ্টেন যদি সিনিয়র কেউ হতো তাহলে হয়তো চরিত্রটা ভিন্ন রকম হতে পারতো। সো যাই হোক, এটা তাদের প্রবলেম, এটা আসলে আমাদের প্রবলেম না। আমাদের বাংলাদেশ পুরো টিমটাকে আসলে দেখে মনে হয়েছে বাংলাদেশ জেতার জন্য মাঠে যাচ্ছে এবং ম্যাচটা জিতবে, এমন একটা পরিস্থিতি, এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পেয়েছি। সো আমরা সবসময় এই বাংলাদেশকে দেখতে চাই, যারা জেতার জন্য সর্বোচ্চটা দিবে, জেতার জন্য 100% তারা দিবে এবং 100%-এর বেশি তারা দেওয়ার চেষ্টা করে আমার বলে মনে হয়। সো এই টিমটা নিয়ে আসলে আশার বাণী শোনাতেই হচ্ছে এবং আশা করাই যেতে পারে। এই টিমের বাহিরে সাইড বেঞ্চে যারা বসে আছে তারাও খুবই ক্যাপাবল। আমরা জানি সাকিবের কারণে সুযোগ পাচ্ছে না তাইজুল ইসলাম, কারণ তাইজুল আমাদের টেস্টের সেরা বোলার বাংলাদেশের, এবং তাইজুল ছাড়াও আমি মনে করি যে হয়তো এই ম্যাচে তাসকিনকে আমরা দেখতে পাবো। সো বেঞ্চে আরো যারা বসে আছে তারা সবাই ক্যাপেবল। সো আশা করতেছি প্রথম যে একাদশটা প্রথম টেস্টে খেলেছে সেখান থেকে হয়তো একটা দুইটা পরিবর্তন আসলে হওয়ার সম্ভাবনা খুব কম। একটা পরিবর্তনই আমি দেখতে পাচ্ছি, সেটা তাসকিন আহমেদ হয়তো খেলতে পারে, এবং তাসকিন আহমেদ যদি ফেরে তাহলে কে বাদ পড়বে সেটা এখনো পর্যন্ত শিওর না। তবে হাসান মাহমুদের বাদ পড়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু তাসকিন ডানহাতি পেস বোলার। সো যেই আসুক যেই যাক, বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে বাংলাদেশকে দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিততে হবে এবং প্রেসারলেস ক্রিকেট খেলতে হবে। প্রেসারলেস ক্রিকেট খেলতে হবে, আশা করতেছি প্রথম ম্যাচটা জিতে তারা সেই কনফিডেন্সটা তাদের মধ্যে এসেছে। সো তারা প্রেসারলেস ক্রিকেটটা খেলবে এবং দিন শেষে আমাদেরকে একটা সুন্দর সিরিজ জয় উপহার দিবে আশা করতেছি। সো শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য এবং শুভকামনা রইল ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর জন্য। যদিও শান্তর সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না, সো তারপরেও টিম যখন পারফর্ম করে তখন ক্যাপ্টেনকে ক্রেডিট দিতেই হয়। সো সেই দিক থেকে শান্তকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করতেছি দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিতে বাংলাদেশ যেন একটা ইতিহাস তৈরি করতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।